চরম তাপপ্রবাহে দক্ষিণ এশিয়ার কর্মঘণ্টা হারানোর শীর্ষে ঢাকা, বছরে নষ্ট 16 লাখ কর্মঘণ্টা, ক্ষতি $180 কোটি, বিশ্বব্যাংকের প্রতিবেদন। গ্যাস সংকটের সঙ্গে চলছে লোডশেডিংয়ের ভোগান্তি, এলএনজি সরবরাহ কমল আরও 100 MMCFD। এবং 11 বছর পেরিয়ে একযোগে ছিটমহল, স্বাধীনতার স্বাদ মিলল নেই প্রত্যাশিত উন্নয়ন, স্বতন্ত্র ইউনিয়নের দাবি। আমন্ত্রণ চ্যানেল দেশের কথায়, সাথে আছি আমি কামরুল হাসান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। তীব্র গরমের কারণে 2024 সালে বাংলাদেশে $130 থেকে $180 কোটি অর্থনৈতিক ক্ষতি হয়েছে, যা দেশের জিডিপির প্রায় 0.3 থেকে 0.4%। বিশ্বব্যাংক, যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা FCDO, সিটি রেজিলেন্স প্রোগ্রাম এবং গ্লোবাল ফ্যাসিলিটি ফর ডিজাস্টার রিডাকশন অ্যান্ড রিকভারি এর সম্মিলিত প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এতে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের শহরগুলোর উপর চরম তাপের অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। সে অনুসারে দক্ষিণ এশিয়ার নগরগুলোর মধ্যে ঢাকাই তাপজনিত কর্মঘণ্টা হারানোর দিক থেকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ। বর্তমানে ঢাকায় বছরে 4,65,000 পূর্ণকালীন চাকরির সমপরিমাণ সময় নষ্ট হচ্ছে, যা 2080 সালে 16,50,000-এ পৌঁছাতে পারে। তাপপ্রবাহের ফলে বিদ্যুৎ ঘাটতি, সড়ক অবকাঠামোর ক্ষতি এবং তৈরি পোশাক খাতে বড় ধরনের রপ্তানি আয় হ্রাস পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে। তবে পরিবেশ বান্ধব সনদপ্রাপ্ত কারখানা, রেড ক্রিসেন্টের মতো আগাম পূর্বাভাস ভিত্তিক আর্থিক সহায়তা এবং ভারতের আহমেদাবাদের মতো তাপ কর্মপরিকল্পনায় আগাম বিনিয়োগে ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখতে পারে। এলএনজি সরবরাহ কমায় 1 সপ্তাহের বেশি সময় ধরে সারা দেশে তীব্র গ্যাস সংকট ও লোডশেডিংয়ের ভোগান্তি তৈরি হয়েছে। 21 জুলাই অগ্নিকাণ্ডে অ্যাক্সেলারেট এনার্জির টার্মিনাল বন্ধ হওয়া ও এলএনজি বাহী জাহাজ সময় মতো না পৌঁছানোয় আর এলএনজি সরবরাহ ঘাটতি দিনে 550 মিলিয়ন ঘনফুটে পৌঁছেছে। ফলে বাসাবাড়ি, শিল্প কারখানা, সিএনজি স্টেশনে গ্যাসের চাপ অস্বাভাবিক কমে গেছে এবং বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় দিনে লোডশেডিং 2,500 মেগাওয়াটে ছাড়িয়েছে। মানিকগঞ্জ সহ সারা দেশে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন ও আবাসিকে রান্না ব্যাহত হচ্ছে। তিতাস ও পেট্রোবাংলা থেকে জানা গেছে, বন্ধ টার্মিনালটি পুরোপুরি চালুর জন্য আগামী 10 আগস্ট পর্যন্ত সময় চাওয়া হলেও অক্ষত বয়লারটি চালু করা গেলে দিনে 30 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ বাড়ানো সম্ভব হবে। স্বাভাবিক জীবনযাত্রা ফেরাতে গ্রাহকরা দ্রুত পদক্ষেপ দাবি করেছেন। রাত্রে 4টার সময় আসছি, এখনো গ্যাস পাইতেছি না। তারপরে লাইনে প্রেশার নাই, তারপর হলো গাড়ি চালাইতে পারতেছি না। আমাদের চলাচল, বাজার ঘাট, খাওয়া দাওয়া, কিস্তি টিস্তি দিয়ে বহুত ধরনের সমস্যায় আছি আমরা। এই গ্যাস নিয়ে যায় এক টিপ দিবো, এক টিপ দিলে গ্যাস শেষ হয়ে যাবো, আর গাড়ি চালাইতে পারবো না, বাড়ি যেতে হইব। আবার কালকে আইসা আবার এই টাইমে আবার গ্যাস নিতে হইব, 4টা বাজে আসা লাগবো। অত আমাকে সংসার চলে না। এই জেলে না গ্যাস পাই, এই গ্যাস আমার কিছুই হয় না। ঘন্টার বসে থাকি, গ্যাস পাই না। 100-150 গ্যাস নেই, 2-3 ঘন্টা চালাইলে গ্যাস শেষ হয়ে যায়। আবার সিরিয়াল ধরলে 5 ঘন্টা 7 ঘন্টা লাগে গ্যাস নিতে। দর্শক, মানিকগঞ্জ থেকে গ্যাস সংকট নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মোহাম্মদ সজল আলী। জি, ধন্যবাদ কামরুল আপনাকে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানিকগঞ্জের একটি গ্যাস পাম্পে। সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও কিন্তু দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে করে ভোগান্তিতে পড়েছে মানিকগঞ্জের সিএনজি চালক এবং বাসাবাড়ি এবং ভাড়াটিয়ারা। তারা আমাদের জানিয়েছেন যে সারা রাত গ্যাসের জন্য পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকার পর যে পরিমাণ গ্যাস তারা পায়, এই গ্যাস দিয়ে তাদের 1 থেকে 2টি টিপ মারা যায়। এতে করে তাদের যে দৈনন্দিন খরচ, সেই দৈনন্দিন খরচ তারা ওঠাতে পারছে না। প্রতিনিয়ত ঋণ করে তাদের সংসার চালাতে হচ্ছে। এবং বাসাবাড়ির মালিক এবং ভাড়াটিয়ারা আমাদের জানিয়েছেন যে তাদের যে রান্না করার চুলা, সেই চুলায় নিয়মিত গ্যাস আসে না। এই গ্যাস না আসার কারণে তারা ঠিকমতো রান্না করতে পারছে না, ঠিকমতো খাবার দাবার খেতে পারছে না। না খেয়ে তাদের অনেকেরই অফিসে যেতে হচ্ছে। কামরুল, মানিকগঞ্জ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। সজল, আপনাকে ধন্যবাদ। 68 বছরের রাষ্ট্রহীনতার অবসান ঘটিয়ে 2015 সালে নাগরিকত্ব ফিরে পায় ছিটমহলের মানুষ। পেরিয়েছে 11 বছর, এসেছে কিছু উন্নয়ন, কিন্তু শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও অবকাঠামোয় রয়ে গেছে ঘাটতি। স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা ও প্রত্যাশিত উন্নয়নই ছিটমহলবাসীর এখন দাবি।
বিস্তারিত প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের প্রতিবেদনে। একসময় মানচিত্র থেকেও যেন রাষ্ট্রের বাইরে ছিল একটি জনপদ। ছিল না নাগরিক পরিচয়, ভোটাধিকার, শিক্ষা, চিকিৎসা কিংবা প্রশাসনিক সেবা। দীর্ঘ ৬৮ বছরের রাষ্ট্রহীন জীবনের অবসান ঘটে ২০১৫ সালের ৩১ জুলাই। ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশের নাগরিকত্ব পান কুড়িগ্রামের দাসিয়ার ছড়া সহ ১১১টি ছিটমহলের বাসিন্দারা। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর আমাদের ছিটমহলে আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে। তারপরেও আমাদের ছিটমহলবাসীর একটা প্রাণের দাবি, আমাদের ছিটমহলে যদি একটা ইউনিয়ন পরিষদ হইতো তাহলে আমরা আরো উন্নতির দিকে ধাবিত হইতে পারতাম। বাংলার সাথে সংযুক্ত হওয়ার পর ছিটমহলে অনেক উন্নয়ন হয়েছে ঠিক, কিন্তু এখনো অনেক কাজ অসমাপ্ত রয়েছে। যেমন এই যে মসজিদ, আমার পিছনে যে মসজিদ, এই মসজিদ হইতে আমতলা বাজার ১ কিলো রাস্তা, এই রাস্তাটা এখন পর্যন্ত পাকা হয়নি। মানুষের এই বর্ষার সময় এই রাস্তাতে খুব চলাচলের সমস্যা। স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে দেখতে দেখতে কেটে গেছে ১১ বছর। এসেছে বিদ্যুৎ, সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার কিছুটা বিস্তার। ৬৮ বছর পর বাংলাদেশ দাসের ছাড়া বিনিময় হওয়ার পর দাসের ছাড়া বাংলাদেশ হয়েছে। তারপরে একটা সরকারের কাছে ইউনিয়ন আমরা দাবি করা হয়েছে, এই ইউনিয়ন ঘোষণা করা হয়নি। এখন নতুন বিএনপি সরকার আসছে দেশে, এখন ত্যাগ দিয়ে কাছে আমরা আহ্বান জানালেও নতুন আমরা করে ইউনিয়নটা ঘোষণা দেওয়া হোক। সরকারের কাছে আমাদের এটাই চাওয়া যে একটা ইউনিয়নটার দরকার আমাদের খুবই বেশি, কারণ আমাদের ফুলবাড়ি যাওয়া লাগে, যাতে আমরা ওই ফুলবাড়ি ছিটমহলবাসী যাতে ফুলবাড়ির কথা আমরা তুলে ফেলে আমরা আমাদের ইউনিয়নটা পাই ছিটমহলে, এই কথাটা যাতে আমাদের সরকার ভালো করে জানেন এবং আমাদের এই জায়গায় যেন স্বাস্থ্য ক্লিনিক একটা দিয়ে দেয়। কিন্তু এলাকাবাসীর অভিযোগ, প্রত্যাশার তুলনায় উন্নয়ন এখনো অনেক পিছিয়ে। এক যুগ পূর্তির দ্বারপ্রান্তে তাদের প্রাণের দাবি, দাসিয়ার ছড়াকে দিতে হবে স্বতন্ত্র ইউনিয়নের মর্যাদা। আমরা দীর্ঘদিন অবরুদ্ধ জীবন যাপন করেছি, কিন্তু আমরা ছিটমহল বিনিময়ের পরে আমরা স্বাধীনতা পেয়েছি, কিন্তু পাইনি আমরা উন্নয়ন। এই উন্নয়নগুলো আমরা রাস্তার কাজ অসমাপ্ত হয়ে আছে, এটা কলেজ নাই, এটা আমাদের দাবি একটা ছিল ইউনিয়নটা যদি পাই তাহলে আমাদের অনেক দাসিয়া ছাড়া ছেলে মেয়ে কর্মসংস্থানের মাধ্যম দিয়ে আমরা সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করি, কারণ ইউনিয়ন দিলে আমাদের এই দাসিয়া ছাড়াবাসী অনেক উপকৃত হব। প্রশাসন জানিয়েছে ছিটমহলগুলোতে ধাপে ধাপে বিভিন্ন প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। দাসিয়াছড়া ছিটমহলটির আয়তন প্রায় ৭ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ৮,০০০। তো এটা একটা বিপুল সংখ্যক জনসংখ্যা। আমি গত ২০২৫-এর ডিসেম্বর এখানে দায়িত্ব গ্রহণ করি। তারপর থেকে আমার কাছে অফিসিয়ালি আসলে এরকম কোনো তথ্য দাসিয়াছড়ার পক্ষ থেকে কেউ এসে দেয়নি যে ইউনিয়ন করতে চায় বা এরকম তাদের দাবি। কিন্তু আমি এখানে আসার পরে বিভিন্নভাবে আমি এটা শুনেছি যে তাদের এরকম একটা চাহিদা আছে, তারা একটা আলাদা ইউনিয়ন হিসেবে নিজেদেরকে চায়। তো যেহেতু এখনো কোনো অফিসিয়াল কোনো ডকুমেন্ট আমি ওনাদের কাছ থেকে পাইনি বা দাসিয়াছড়ার পক্ষ থেকে, যদি আমার কাছে এরকম কোনো তথ্য এসে থাকে তাহলে আমরা সংশ্লিষ্ট আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা সংশ্লিষ্ট দপ্তর বরাবর আমি প্রেরণের ব্যবস্থা করি। নাগরিকত্বের দীর্ঘ প্রতীক্ষার অবসান হলেও শেষ হয়নি উন্নয়নের প্রত্যাশা। এখন ছিটমহলবাসীর চাওয়া, স্বাধীনতার অর্জন যেন শুধু পরিচয়ে সীমাবদ্ধ না থাকে, বরং শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মধ্য দিয়ে একটি পূর্ণ প্রতিফলন ঘটুক। চ্যানেল এস নিউজ ডেস্ক। টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও সরবরাহের ঘাটতির অজুহাতে ঢাকা, রাজশাহী ও ফেনী সহ সারা দেশে কাঁচা বাজারে নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে ঊর্ধ্বমুখী। রাজশাহীতে সবজি ও মাছের বাড়তি দাম অপরিবর্তিত থাকার পাশাপাশি এক খাঁচি ডিমের দাম ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। অন্যদিকে ফেনীতে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে, আর কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩২০ টাকায়। মাছের পাশাপাশি ফেনীতে ব্রয়লার মুরগির কেজি ২০০ ও সোনালী ৩৬০ টাকায় পৌঁছেছে। সাধারণ ক্রেতাদের অভিযোগ, বর্ষার অজুহাতে অসাধু সিন্ডিকেট প্রতি সপ্তাহে কোনো না কোনো পণ্যের দাম বাড়িয়ে সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। আর ব্যবসায়ীদের দাবি, পাইকারি বাজারে দাম বেশি থাকায় খুচরা বাজারে এর প্রভাব পড়ছে। এই বাজার অস্থিরতা সামলাতে অবিলম্বে কঠোর ও কার্যকর বাজার তদারকির দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। দর্শক, সাপ্তাহিক বাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর উত্তরায় বিডিআর মার্কেট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম রব্বানী।
ধন্যবাদ কামরুল আপনাকে। কামরুল, আপনি জানেন যে টানা কয়েকদিনে বৃষ্টি এবং বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে এই রাজধানীর যে কাঁচা বাজারগুলো আছে এই কাঁচা বাজারগুলো কিন্তু সেই প্রভাব পড়েছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা বিডিআর মার্কেটে। আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। আমি অনেক ক্রেতা এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত সপ্তাহে সবজির যে বাজার ছিল এই সপ্তাহে কিন্তু সবজির বাজার অনেকটা আগের মতোই রয়েছে। তবে কাঁচা মরিচের দাম কিন্তু বেড়েছে কেজিতে 50 থেকে 60 টাকা, পোলা চালের দাম কিন্তু বেড়েছে 70 থেকে 80 টাকা, মাছের দামও কিন্তু বেড়েছে 20 থেকে 50 টাকা পর্যন্ত। তবে ব্যবসায়ীরা বলছেন বন্যা কবলিত এলাকা থেকে সরবরাহ কমে যাওয়ায় এবং পরিবহন ব্যয় থেকে বেড়ে যাওয়ায় কিন্তু বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে। তবে ক্রেতারা কিন্তু অভিযোগ করছেন নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ধারাবাহিকভাবে বাড়তে থাকায় সংসারের খরচ কিন্তু সামলানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলো কিন্তু সবচেয়ে বেশি চাপে পড়েছেন। অন্যদিকে কিন্তু বিক্রেতাদের দাবি পাইকারি বাজার থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারও দাম বাড়তে বাধ্য হচ্ছেন তারা। সরবরাহ স্বাভাবিক হলে এবং বন্যার পরিস্থিতি উন্নতি হলে বাজারে দামের উপরে যে ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে আমরা এটাও বলতে পারি যে বন্যার এই যে প্রভাব বাজারে পড়েছেন এই ঊর্ধ্বগামী যেই বাজার, এই বাজারটা হয়তো আর কিছুদিন পরে অনেকটা স্বাভাবিক হবে বলে আশা করছেন এই ক্রেতারা। এই ছিল আমার কাছে উত্তরা বিডিআর মার্কেট থেকে সর্বশেষ। রব্বানী, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার রাজশাহীর খড়খড়ি হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু আহমেদ। তিনি জানাচ্ছেন কাঁচা বাজারের সবশেষ খবর। কামরুল, আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর যে খড়খড়ি কাঁচা বাজার আছে সেই কাঁচা বাজারে। এখানে মুরগি এবং মাছ সহ সবজির যে আড়ত সেই আড়তগুলো রয়েছে। এখান থেকে রাজশাহীর বিভিন্ন প্রান্তে সবজি, মাছ এবং ডিম সরবরাহ করা হয়। তো রাজশাহীর বাজারে গত সপ্তাহের সঙ্গে এই সপ্তাহে যদি আমরা তুলনা করি তাহলে মাছ এবং সবজির দাম অপরিবর্তিত আছে। গত সপ্তাহ থেকে সবজির দাম বৃদ্ধি পেয়েছে। প্রত্যেকটা সবজি কেজি প্রতি আমরা যদি বলি প্রায় 30 টাকা থেকে 20 টাকা থেকে 30 টাকা, কোনোটা 40 টাকা 50 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। যেমন বেগুন এখন বাজারে বিক্রি হচ্ছে 100 টাকা থেকে 120 টাকা কেজিতে। আর সব থেকে এই সপ্তাহে এসে যেটা দেখা গেছে যে অন্যান্য সবজির দাম বা সবকিছু গত সপ্তাহের মতো থাকলে পারেও এই সপ্তাহে ডিমের দামটা বৃদ্ধি পেয়েছে। ডিমের দাম যেটা লাল ডিম সেটা এক খাচ্ছি অর্থাৎ 30টার দাম বিক্রি হচ্ছে 350 টাকায়, যেটা গত সপ্তাহে ছিল 300 টাকায়। আর এই সপ্তাহে সাদা ডিম যেটা 30টা বিক্রি হচ্ছে 300 টাকায়, সেটা গত সপ্তাহে ছিল 280 টাকা। তো ব্যবসায়ীরা আমাদের সঙ্গে কথা বলে ব্যবসায়ীদের সঙ্গে যেটা জানতে পেরেছি, তারা বলছে যে বৃষ্টি এবং বন্যার কারণে সবজি এবং মাছের দাম বেড়েছে, নিচু জমিগুলো ডুবে গেছে, এই কারণে তারা সবজি পাচ্ছে না ঠিক মতো, বাজারে সরবরাহ কম। মাছের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। আর ক্রেতারা যেটা বলছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে পারে তাদের ক্রয় ক্ষমতার বাইরে সমস্ত কিছু চলে যাবে, নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই জন্য তারা ভোক্তা অধিকার সহ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে যাতে বাজার নিয়মিত তদারকি করা হয়। তো রাজশাহীর যে বাজার সেই বাজার নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজু, আপনাকে ধন্যবাদ। উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকায় বসবাসরত বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশনের 2026-27 মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। রাজধানীর নিউ স্কার্টন রোডের বিএম ফাউন্ডেশনে সকাল থেকেই ভোট গ্রহণ চলছে। পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সকাল থেকেই ভোট কেন্দ্রে ভিড় করেন সদস্যরা। এ সময় ভোট দিতে আসেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। ভোটারদের ভাষ্য, জালালাবাদ অ্যাসোসিয়েশন শুধু একটি সামাজিক সংগঠন নয়, বরং বৃহত্তর সিলেট অঞ্চলের মানুষের স্বার্থ সংরক্ষণ ও ন্যায্য দাবি আদায়ে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। নতুন নির্বাচিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং প্রবাসী ও রাজধানীবাসী সিলেটদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। এবারের নির্বাচনে সিএম কয়েসামি এবং অধ্যাপক ডাক্তার কামরুল হাসান তরফদারের নেতৃত্বে দুটি পূর্ণাঙ্গ প্যানেল অংশ নিয়েছে। পাশাপাশি কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি তাদের কাছে প্রত্যাশা থাকবে যে যারা সাধারণ ভোটার তাদেরকে যেন ওনারা একটু মনে রাখে। শুধুমাত্র ভোটের সময় আসলেই যে হ্যাঁ হাই হ্যালো ওইটুকু যেন না সীমাবদ্ধ না থাকে। আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা হয়, প্রতিহিংসাটার খুবই নাই বললে চলে। আমরা দিন শেষে, নির্বাচন শেষে আমরা আবার এই সম্প্রীতির ছায়াতলে জালালাবাদ ভবনে সবাই একত্রিত হই। যারা নির্বাচিত হবে তাদের কাছে প্রত্যাশা জালালাবাদবাসীর যে আরও আশা আকাঙ্ক্ষা, আরও বৃহৎ আসপেক্টে কাজ করা। ভোট কেন্দ্রের পরিবেশটা অত্যন্ত ভালো,
তবে আমার কাছে মনে হয় বুথগুলো আরো কয়েকটা বুথ বেশি হলে হয়তো আমাদের জন্য আরো ইজিয়ার হতো ভোটটা কাস্টিং করতে। আমি তো খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জালালাবাদ অ্যাসোসিয়েশনের আজকে নির্বাচনে প্রত্যেকে আসছি আমাদের ভোটের রাইট এস্টাবলিশ করার জন্য। আমরা আমাদের পছন্দের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করে তারা যেন আগামী দিনে জালালাবাদ অ্যাসোসিয়েশন যেন বৃহত্তর সিলেটের জন্য কিছু করে। দর্শক, রাজধানীর নিউ স্কাটন রোডের বিয়াম ফাউন্ডেশন থেকে জালালাবাদ অ্যাসোসিয়েশনের নির্বাচন নিয়ে জানাচ্ছেন সহকর্মী শাহাদাত হোসেন ইমরান। কামরুল, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি জানেন যে ঢাকায় বসবাসরত যে বৃহত্তর সিলেট অঞ্চলের যে মানুষের প্রাণের সংগঠন যে জালালাবাদ ফাউন্ডেশনে 2026 এবং 27 কার্য পরিষদের যে নির্বাচন সেটি কিন্তু সকাল থেকেই কিন্তু এখানে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবং আমি যদি আপনাদের পিছনে একটু দেখাতে চাই যে আপনি একটু দেখবেন যে এখানে যে নির্বাচনের পরিস্থিতি সকাল 9টা থেকে ভোট প্রদান করা শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু এখানকার যে ভোটাররা তারা কিন্তু উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ এবং সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিচ্ছে। আজকে যেহেতু সরকারের ছুটির দিন, সেই তুলনায় কিন্তু সকাল থেকে মানুষের উচ্চ প্রভাবিত কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আমরা কিন্তু এখানকার যে নির্বাচন দায়িত্ব আছেন তাদের সাথে আমরা কথা বলছি। তারা বলছেন যে এখন পর্যন্ত ভোট কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ আছে এবং ভোটারদের উপস্থিতি অনেক, সেক্ষেত্রে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আরেকটা আমরা জানিয়ে রাখি যে এই নির্বাচনে মোট 35টি পদের জন্য 73 জন প্রার্থী কিন্তু লড়ছেন এবং বিকাল 5টা পর্যন্ত এই নির্বাচন চলবে। এর পরপরই জানা যাবে হচ্ছে যে এর ফলাফল। তো কামরুল, এই ছিল আমার কাছ থেকে রাজধানী স্কাটন রোডের বিয়াম ফাউন্ডেশন থেকে সর্বশেষ। শাহাদাত, আপনাকে ধন্যবাদ। মৌসুমি বায়ুর প্রভাবে কমে আসায় সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টির দাপট কমায় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও রাতে তা হ্রাস পেতে পারে। বর্তমানে মৌসুমি বায়ু দেশের উপরে মোটামুটি সক্রিয় থাকায় ঢাকা ও রাজশাহীর কিছু জায়গা এবং দেশের বাকি 6 বিভাগে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দেশের নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কতা নেই। এদিকে টানা 6 দিনের ভারী বর্ষণ ও উত্তাল পরিস্থিতি কাটিয়ে কক্সবাজার সমুদ্র উপকূলে স্বস্তি ফিরেছে। সমুদ্র থেকে সতর্কতার সংকেত তুলে নেওয়ায় আবারও স্বাভাবিক হতে শুরু করেছে উপকূলীয় জীবন। আবারও সমুদ্রে নামছেন জেলেরা এবং পর্যটকদের আনাগোনা বৃদ্ধির পাশাপাশি প্রকৃতি ফিরে পেয়েছে স্বাভাবিক ছন্দ। দর্শক, কক্সবাজারের উখিয়া থেকে আবহাওয়া নিয়ে সবশেষ জানাচ্ছেন সহকর্মী মুজিবুর রহমান। কামরুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। টানা 6 দিন ধরে কক্সবাজারে বৃষ্টিপাত, লঘুচাপ, সতর্কতা সংকেতের পর আজকে নাগাদ লঘুচাপ মুক্ত হয়েছে কক্সবাজার। আমার পেছনটা যদি আপনাকে একটু দেখায়, নীলিমার বিশালক্ষীর স্পন্দন হয়তো আপনি শুনতেই পাচ্ছেন এবং একে একে পর্যটকরা নামতে শুরু করেছে বালুকা বেলায়। গভীর সমুদ্রে ছুটে গেছেন জেলেরা তাদের জীবিকার তাগিদে। তবে প্রকৃতিও সাজতে শুরু করেছে তার আপন ছন্দে। এই ছিল কক্সবাজারের ইনানি সমুদ্র সৈকত থেকে এখন পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাস। কামরুল। মুজিবুর, আপনাকে ধন্যবাদ। চ্যানেলের দেশের কথা শেষ করার আগে শিরোনাম দেখে নিচ্ছি আরও একবার। চরম তাপপ্রবাহে দক্ষিণ এশিয়ার কর্মঘণ্টা হারানোর শীর্ষে ঢাকা। বছরে নষ্ট 16 লাখ কর্মঘণ্টা, ক্ষতি $180 কোটি, বিশ্বব্যাংকের প্রতিবেদন। গ্যাস সংকটের সঙ্গে চলছে লোডশেডিং এর ভোগান্তি। এলএনজি সরবরাহ কমলো আরও 100 MMCFD। এবং 11 বছর পেরিয়ে একযুগে ছিটমহল, স্বাধীনতার স্বাদ মিললেও নেই প্রত্যাশিত উন্নয়ন, স্বতন্ত্র ইউনিয়নের দাবি। সরবরাহ ঘাটতির অজুহাতে কাঁচা বাজারে অস্থিরতা, লাফিয়ে বাড়ছে সবজি, পেঁয়াজ ও ডিমের দাম, নিয়ন্ত্রণে তদারকি জোরদারের দাবি। এবং বৃষ্টির প্রবণতা হ্রাস, সারা দেশে তাপমাত্রা বাড়ার আভাস, কক্সবাজার উপকূলে ফিরছে স্বস্তি, বাড়ছে পর্যটকদের আনাগোনা। এই ছিল চ্যানেলের দেশের কথায়। দর্শক, চ্যানেল এস এর সব সংবাদ দেখতে ভিজিট করুন youtube.com/channels news এবং facebook.com/channels news এই পেজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।